এই মুহূর্তে নৈহাটির বড়মার মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন নৈহাটির বড়মা মন্দিরে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিচ্ছেন। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মা মন্দিরে এলেন, যদিও বিয়ের আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর নামে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি পুজো দিয়েছেন এই বড়মার মন্দিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে আসার আগ্রহ প্রকাশ করেন এবং তিনি কিছুক্ষণ আগেই তারপর আসেন। এসে আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা রয়েছেন, সাংসদ পার্থ ভৌমিক তিনিও রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে দিচ্ছেন এবং তার সঙ্গে মন্দিরের উন্নয়নের জন্য এখনো পর্যন্ত কি পরিকল্পনা নেওয়া হয়েছে, আগামী দিনে মন্দির কর্তৃপক্ষের এবং মন্দির ট্রাস্টের কি পরিকল্পনা রয়েছে, গোটা বিষয়টি সম্পর্কে জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা দায়িত্বপ্রাপ্ত যারা ট্রাস্টের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপচারিতা করছেন, যারা পুরোহিত রয়েছেন তাদের সঙ্গে আলাপচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দিরের বিশেষত ইতিহাস এবং তার সঙ্গে আগামী দিনে ট্রাস্টের কি পরিকল্পনা রয়েছে গোটা বিষয়টি সম্পর্কে জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঞ্জলি দিচ্ছেন এবং তুমি জানো যে এখান থেকে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর নবান্নে বৈঠক করবেন। পিএইচি নিয়ে তার বৈঠক করার কথা রয়েছে। আমি আসবো তোমার কাছে সোমরাজ, একটু দেখাই। এই মুহূর্তে নৈহাটির বড়মার মন্দিরে পুজো অঞ্জলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সারা বছর পুণ্যার্থীদের ভিড় থাকে। বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বছর পুণ্যার্থীদের ভিড় থাকে নৈহাটির বড়মার মন্দিরে, বিশেষ করে কালী পুজোর সময় আরও জমজমাট ভিড় থাকে পুণ্যার্থীদের। আর সেই বড়মার মন্দিরে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিতে গিয়েছেন, অঞ্জলি দিচ্ছেন এই মুহূর্তে। জামিন হলো জামিন হলো জামিনে কি বলবেন? এক্ষুনি একটু ছেড়ে দেবো। কি মনে হয়েছিল সেই সময়? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জেলমুক্ত, তিনি জামিন পেয়েছেন, কিন্তু তাকে আদালতে হাজিরা দিতে হবে। 3 বছর জেল খাটার পর, প্রায় 3 বছর জেল খাটার পর তিনি জামিন পেয়েছেন। তার বাড়িতে আছেন, তার মায়ের মৃত্যু হয়েছে। আজকে আবার আদালতে হাজিরা। এই মুহূর্তে
জেল মুক্ত অর্পিতা বাড়ি থেকে বেরোলেন। কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে। রওনক, প্রিজন ভ্যানে কেন? একেবারেই অয়নদা, ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায় তার বেলঘরিয়ার বাড়ি থেকে বেরোলেন এবং আলিপুরের মহিলা যে সংশোধনাগার সেখানে যাচ্ছেন। জামিনের যে বন্ড অর্থাৎ কাগজপত্র সই করার জন্য তিনি যাচ্ছেন। 857 দিনের মাথায় অর্পিতা মুখোপাধ্যায় 5 লক্ষ টাকার বিনিময়ে জামিন পেয়েছেন এবং ইতিমধ্যে তিনি কিন্তু 5 দিন ধরে, তার যেহেতু মার মৃত্যু ঘটেছিল সেই কারণে 5 দিন প্যারোলে ছিলেন। তারপরে গতকাল তার জামিন এবং সেই জামিনের কাগজপত্রে সই করার জন্য আলিপুর মহিলা সংশোধনাগারে তিনি ইতিমধ্যে বেলঘরিয়ার বাড়ি থেকে যাচ্ছেন এবং ইতিমধ্যে যখন তিনি বেরোলেন কোনো মতেই কিন্তু কোনো কথা বললেন না। একাধিক প্রশ্ন করা হলেও তিনি বললেন যে সেই রকম অবস্থায় তিনি কথা বলার মতো অবস্থায় নেই। ইতিমধ্যে তিনি যাচ্ছেন সেই আলিপুর মহিলা সংশোধনাগারে। যেটা আমরা দেখেছিলাম আগেই যে প্রায় 50 কোটি টাকা তার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল এবং সেই মামলায় দীর্ঘদিন ধরে প্রায় 857 দিন ধরে তিনি কিন্তু জেলে ছিলেন। তার মাথায় 5 লক্ষ টাকার বিনিময়ে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন এবং সেই জামিনের কাগজপত্র সই করার জন্য কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় বেলঘরিয়ার বাড়ি থেকে ইতিমধ্যে যাচ্ছে। একেবারে এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি, তাই জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত, নির্দেশ দিয়েছে জামিনের। আজকে তিনি যাচ্ছেন সংশোধনাগারে এবং সংশোধনাগারে গিয়ে কাগজপত্র সমস্ত কিছু নিয়ে তিনি এবার জেল মুক্ত হবেন আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ জামিন পেয়েছেন গতকালই। কথা বলবো আরো একবার রওনকের সঙ্গে। যে বৈভব আমরা দেখেছিলাম রওনক, আজকে অনেক সাধারণ একেবারে বাড়ি থেকে বেরোনো, এইটাই দেখলাম। এবং তার সঙ্গে আর কারা আছেন বা ছিলেন? দেখো, একেবারেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার কিন্তু পরিবারের লোকজনরা আসছিলেন, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত তিনি পুলিশের আওতায় আছে সেই কারণে কিন্তু পুলিশই তাকে নিরাপত্তা দিয়ে জেলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে বিষয়টি আজকে দেখা গেল, তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে তিনি কথা বলার মতো অবস্থায় নেই। অর্থাৎ কিছুদিন আগেই তার মায়ের মৃত্যু ঘটেছে এবং সেই বিষয়কে কেন্দ্র করেই তিনি কিন্তু প্যারোলে মুক্তি পেয়েছিল। ঠিক 5 দিনের মাথায় তার এই ইডির বিশেষ আদালতে জামিন এবং 5 লক্ষ টাকার বিনিময়ে তার জামিন হয়। সেই কারণেই কিন্তু তিনি জানাচ্ছেন তিনি কোনো মতেই কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু পরে সবটা বলবে। অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন এবং তার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধারের মতো ঘটনা সামনে এসেছিল। এই বিষয়ে কিন্তু কেন্দ্র করে ইডির আধিকারিকরা যখন তদন্ত করেছে, একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তো সেক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায় কি বলে সেই দিকেও কিন্তু একটা তাকিয়ে থাকার বিষয় রয়েছে। অয়নদা, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির 857 দিন পর জামিন, দোষের সাজা 7 বছর। 857 দিন হেফাজতে ছিলেন অর্পিতা, অর্থাৎ সাজার 1/3 বেশি হেফাজতে, কিন্তু বিচার এখনো শুরুই হয়নি। তাই জামিনে মুক্ত শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ, 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতার জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। যেমন, মায়ের পারলৌকিক কাজ শেষে থাকতে হবে কলকাতার ঠিকানায়, আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না, ইডির কাছে জমা রাখতে হবে পাসপোর্ট, প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে। নিয়োগ দুর্নীতিতে এই অর্পিতার ফ্ল্যাটেই মেলে টাকার পাহাড়। প্রথমে টালিগঞ্জের ফ্ল্যাটে, তারপর বেলঘরিয়া। টাকা গুনতে আনতে হয় একের পর এক যন্ত্র। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটি 20 লক্ষ টাকা, বেলঘরিয়ায় 27 কোটি 90 লক্ষ। এছাড়া উদ্ধার হয় প্রচুর সোনা, জমির দলিল। ইডির দাবি 5 কোটি 8 লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রাও। বিশাল পরিমাণ টাকা, সোনা, এসব নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার। প্রায় 3 বছর জেল খাটা হয়েছে, এবার জামিন। নিউজ 18 বাংলা। এবার চলে যাব গীতালদহ হাসপাতালে, কোচবিহারে। দেখুন, এখানে আহত। কেন আহত? আবাসের নাম দেখতে গিয়ে বচসা, তারপরে মারামারি, আর মারামারিতে আহত। আবাস তালিকায় নাম দেখা নিয়ে মারপিট। গীতালদহে আবাস সার্ভের শুরুতেই অশান্তি, নাম দেখতে চাওয়া নিয়ে বচসা 2 পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে। মারামারি, জখম 2, আশঙ্কাজনক 1 জন হাসপাতালে ভর্তি। কেন এরকম ঘটনা ঘটলো? সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। এরকম রক্তারক্তি কেন শুভঙ্কর?
হ্যাঁ অয়নদার, দেখো একেবারেই যেহেতু কোচবিহারে সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, সেজন্য আগে এই যে আবাস যোজনা সার্ভে, সেই সার্ভে কাজ হয়নি। গত পরশু থেকে কোচবিহার জেলার বিভিন্ন গ্রামে আবাস যোজনার সার্ভের কাজ শুরু হয়েছে এবং এরপরই অশান্তির সূত্রপাত। আজ দিনহাটা 1 ব্লকের গীতালদহে সেখানে যখন সার্ভের কাজ চলছিল, সেই সার্ভের লিড দেখা নিয়ে দুই পঞ্চায়েত, স্থানীয় যে দুই পঞ্চায়েত আছে সেই দুই পঞ্চায়েতের অনুগামীদের মধ্যে মারামারি বেঁধে যায়। এক পক্ষ দেখতে গেলে অপর পক্ষ বাধা দেয়, এরপর হাতাহাতি, তারপর মারামারি বেঁধে যায় এবং এই গোটা ঘটনায় অন্তত 2 জন জখম হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে এবং যদিও এই যে যেটা জানা যাচ্ছে তৃণমূলের যে দুই পঞ্চায়েতের মধ্যে মারামারি, তারা দুজনেই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে সেখানে, এবং যার ফলে এই মারামারির ঘটনা ঘটেছে। গোষ্ঠী কোন্দলের অভিযোগ এবং তারপরে মারামারি, রক্তারক্তি। ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট কারোর নাম আসে নাই। হ্যাঁ, তো ওখানে যেখানে সার্ভিস চলতেছে তার ঠিক 200-300 মিটার আগে একটা মোড় আছে, ওইখানেই আমাদেরকে আটকায় দেয় যে যাওয়া যাবে না, ওখানে যাওয়া হবে না। আমাদেরও তো অধিকার আছে দেখার জন্য, যে লিস্ট আছে না, আমাদের নাম আসে নাই। তো ওখানে কথা কাটাকাটি চলতে আমি লাঠি দিয়ে মারা চালু করি। ওরা পঞ্চায়েত ভোটে নির্দলীয় প্রার্থী ছিল। যারা কিছুক্ষণ আগেও চোখ রেখেছিলেন নিউজ 18 বাংলায়, বলেছিলাম যে ক্ষোভ বিক্ষোভ চলছে যেমন তেমন হোমস্টেও চলছে আবাসের টাকায়। বিরাট বাড়ি, 3 তলা বাড়ি, সেখানে ইচ্ছে ডানা হোমস্টে, আবার সেখানে লেখাও আছে প্রধান একদম আবাস যোজনার টাকা, সেই ব্যানারটাও আছে, দেখাবো সে আবাস যোজনার টাকার ব্যানারও আছে। অর্থাৎ এখানে রেশন ডিলার, তার নাম আবাস যোজনার তালিকায় চলে গেল। শুধু আবাস যোজনার তালিকায়, আবাসের তালিকায় নাম নয়, টাকি পুরসভা এলাকার এই রেশন ডিলার তিনি, এই যে দেখুন একেবারে বাড়িতে লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরী, উপভোক্তার নাম মানস দাস। কি করে হলো? আবার এক ওয়ার্ডে বরাদ্দ, এদিকে অন্য ওয়ার্ডে তিনি তৈরি করে ফেললেন। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কতদিন ধরে এই রকম কাজ তিনি করছেন, কারো চোখে পড়লো না? রেশন ডিলার হয়ে কি করে আবাসের তালিকায় নাম হলো? দেখো অয়নদা, এই যে মানস দাস টাকি পৌরসভার তার যে 4 নম্বর ওয়ার্ডের যে বাড়িটা তৈরি করেছে, এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। এবং 5 নম্বর ওয়ার্ডটা কার? 5 নম্বর ওয়ার্ড হচ্ছে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, তারই নিজের ওয়ার্ড হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। সেই 5 নম্বর ওয়ার্ডে থেকেই আর কি এই মানস দাসের টাকা অ্যালটমেন্ট হয়। কিন্তু সেই বাড়িটা নিয়ে গিয়ে 4 নম্বর ওয়ার্ডে সেখানে তিনি বাড়িটা করেন এবং সেই বাড়ি আবাস যোজনার ঘরের ওপরে 3 তলা বাড়ি করেছেন এবং তিনি হচ্ছে একজন রেশনের ডিলার। শুধু তাই না, সেই বাড়িতে তিনি হোমস্টে একদম ব্যবসা শুরু করেছেন। এতদিন ধরে কারো চোখে পড়লো না? আমরা তো পরিষ্কার দেখাচ্ছি, হোমস্টে, 3 তলা বাড়ি, রেশন ডিলার, তার নাম আবাসের তালিকায়। না অয়নদা, এই কারো চোখে পড়েনি এই কথাটা বিশ্বাসযোগ্য না। তার কারণ হচ্ছে এইখান দিয়ে এই যে রাস্তা, এই রাস্তার ওপর দিয়ে চেয়ারম্যান, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সবাই এখান দিয়ে যাতায়াত করে। তাদের চোখে পড়লো না, সাধারণ মানুষের চোখে পড়ছে, আমাদের চোখে পড়ছে। আর সেখানকার চেয়ারম্যানের চোখে পড়ছে না, ভাইস চেয়ারম্যানের চোখে পড়ছে না, সেখানকার কাউন্সিলরের চোখে পড়ছে না। এটা হতেই পারে না। এটা হচ্ছে অযৌক্তিক একটা কথাবার্তা বলছে এখানকার চেয়ারম্যান। তার কারণ চেয়ারম্যান কি পদক্ষেপ করা হয়, যদিও স্বীকার করেছেন, একেবারে স্বীকার করে নিয়েছেন মানস দাস আমাদের সঙ্গে যখন কথা বলেছেন। আমি যখন ওটা পেয়েছি তখন আমার রেশন ডিলার ছিলাম না, তখন বাবার নামে ছিল, বুঝলেন? আচ্ছা, আর আমি ওপরে ওটা সেট দিচ্ছি। ওটা যখন ঘরটা পেয়েছি তখন আমি রেশন ডিলার ছিলাম না, আমি বেকার ছিলাম। আমি বাবা মারা যাওয়ার পরে আমি ডিলারশিপটা পেয়েছি পরে। আবার যদি না, অ্যাকচুয়ালি আমি লাইসেন্স পাইনি, বুঝলেন তো? ওই হোমস্টের আমার লাইসেন্সও নেই, বুঝলেন তো? বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। আর আমার ডিলারশিপও অনেক ছোট, বুঝলেন তো? মানে 17-18 ইউনিটের, মানে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। পঞ্চায়েত পুরপ্রধান পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
মানস দাসের ব্যাপারে যেটা আপনাদের কাছ থেকে পেলাম, আমি আগামীকালই আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা এই দপ্তরের যারা আছে তাদের দিয়ে এনকোয়ারি করব এবং সেই টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য আমরা চিঠি করে দেব এবং পরবর্তী যে টাকা তার পাওয়ার কথা সে টাকাটাও আমরা দেবো। কিছুক্ষণ আগেই বলছিলাম আবার সে ক্ষোভ বিক্ষোভ আছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, পঞ্চায়েত দফতর নিশ্চয়ই নজর রাখছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আশ্বাস দিলেন যে সংশোধিত তালিকা বেরিয়ে যাওয়ার পরেও যদি কারো আপত্তি থাকে তাহলে তারা জানাতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, প্রাথমিক লিস্ট তৈরি হবে, সেটা আমাদের 29 থেকে 6 ডিসেম্বরের ভেতরে এসডিও, ডিএম, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ওটা দিয়ে দেওয়া হবে। বিবেচনা করবেন উচ্চ স্তরের যারা আধিকারিক, জেলা শাসক হতে পারেন, অতিরিক্ত জেলা শাসক হতে পারেন বা মহকুমা শাসক হতে পারেন, এবং যে তালিকা প্রাথমিকভাবে তৈরি হয়েছে তারও কিয়দংশ ওনারা নিজেদের ইচ্ছে মতন ওগুলো চেকিং করবেন। ত্রিস্তরীয় নিরীক্ষণের ব্যবস্থা আছে, যেগুলি সম্বন্ধে কোনো প্রশ্নচিহ্ন আছে সেগুলি আলাদাভাবে চিহ্নিত থাকছে। উচ্চ স্তরের যারা আধিকারিক তারা গিয়ে এটা আলাদাভাবে যাচাই করছেন। আর নেতা হয়েও কিরম বিড়ম্বনা দেখুন, নেতা হয়েছেন তাই প্রয়োজন সত্ত্বেও আবাসের তালিকা থেকে নাম বাদ দিতে আবেদন করছেন, টাকা ফেরত দিচ্ছেন। দেখুন কেন বলছি, প্রয়োজন রয়েছে তাও তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের ব্লক সভাপতি এই ধরনের পদক্ষেপ দেখুন। আমাদের আবাস যোজনা বেশি নাম ছিল না, তার জন্য সেটাকে আরো সাধারণ মানুষকে যাতে দেওয়া হয়, গরিব মানুষকে আমি আমারটা যাতে বাতিল করতে। সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে এই যারা সমীক্ষা করছেন সেই কর্মীরা, আবাসে ঠিকঠাকভাবে নাম তোলা হচ্ছে না এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, এবং সেই ক্ষোভের মুখে পড়লেন আবাসের কর্মীরা। আবাস কর্মীরা কি বলছেন একবার দেখাই। আমরা তো যে সার্ভেটা করতে এসেছি লিস্ট অনুযায়ী যাদের যাদের নামের তালিকা আছে সেইগুলোই করতে এসেছি। তো ওরা বলছে যারা একবার বাড়ি পেয়েছে তারাও বারবার বাড়ি পাচ্ছে। না, এইটা অভিযোগটা ঠিক না। তো কিন্তু ওরা তো আপনাদেরকে ধরে বিক্ষোভ দেখালো। এই বিষয়ে কথা বলে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। আর বিক্ষোভকারীরা কি বলছেন দেখি। আমরা ঘর পাইনি, যারা 3টে 4টে করে একটা মানুষ ঘর পাচ্ছে বারবার ধরে, কেন পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে? আমাদের থাকার জন্য ঘর নাই, আমাদের ছেলেপুলে নিয়ে একটা ফ্যামিলির মধ্যে থাকছি, তাহলে আমাদের তো ঘরের দরকার। আমরা এর আগের বারে অনেকবার দরখাস্ত জমা দিয়েছি, কিন্তু আমাদের ঘর সার্ভে করেনি, এর জন্য আমাদের বিক্ষোভ। সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি, যারা পাবে তারা পাবে না ঘর, তাহলে এগুলো কি করে হচ্ছে? পার্টির লোক বলছে আমরা কিছু জানিনি, এগুলো প্রশাসনের হাতে চলে গেছে। তাহলে প্রশাসন এগুলো কি করছে? তাহলে সবাইকে দিতে হবে, নাহলে সব ক্যান্সেল করে দিতে হবে। চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, কেন এই অভিযোগ করছেন বিক্ষোভকারীরা? আবাসের বলছেন তো, বলা হচ্ছে তো, সার্ভে কর্মীরা বলছেন যে তারা যে লিস্ট পেয়েছেন সেই লিস্ট অনুযায়ী করা হচ্ছে, লিস্টে কোথাও গাফিলতি? একেবারে দেখো, গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে এই ক্ষেত্রপাল পাড়া অর্থাৎ কতুলপুর ব্লকের গোগরা ক্ষেত্রপাল পাড়া অধিকাংশ কিন্তু কাঁচা বাড়ি এবং অসহায় মানুষের বসবাস, টিনের বাড়ি, মাটির বাড়ি। সেই বাড়িতে তারা দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছেন, তারা আবাসের তালিকায় আসছেন না এবং আবাস পাননি। অথচ যারা এই ইতিপূর্বে আবাস পেয়েছেন এবং পাকা বাড়ি রয়েছে তাদেরই পুনরায় কি করে নাম এলো, তাদের বাড়িতে সার্ভে হচ্ছে, যে কারণেই তারা কিন্তু ক্ষোভ দেখাতে থাকে। এলাকার যে গ্রামবাসীরা রয়েছে তারা একজোট হয়ে তারা ক্ষোভ দেখাতে থাকে। অভিযোগের একেবারে দেখো, যে তারা যে অভিযোগটা করেছে তাদের শুধুমাত্র মৌখিক, এখনো লিখিত কোনো অভিযোগ হয়নি। তবে তারা যেটা জানাচ্ছে, একই পরিবারে আবাস থাকার সত্ত্বেও তারা কিন্তু নতুন করে আবার তালিকায় নাম চলে এসেছে এবং সেখানে সার্ভে করছে। যেহেতু সার্ভে একবার হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে সার্ভে হয়ে গেলে তাদের টাকা ঢুকবে এবং নতুন করে আবার ঘর হবে এবং বঞ্চিতই থেকে যাবে। তারা বলছে, তারা বারংবার তারা দাবি জানিয়েছে এই অভিযোগটা পঞ্চায়েত দপ্তর নিশ্চয়ই নজরে আনবে, আমরা আশা করব। পঞ্চায়েত প্রধান অবশ্য পুরোটাই বিডিওর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। বিক্ষোভ বলতে অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানে। আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জানে।